गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम बैक टू जेडी केमिस्ट्री। आज के আমরা ক্লাস 11 এর জারণ বিজারণ বা রেডক্স রিঅ্যাকশন সম্পর্কে আমরা দেখব। জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিঅ্যাকশন, সেখানে জারণ ক্রিয়া বা বিজারণ ক্রিয়া তোমরা আগেও দেখেছো। আজকে আমরা জারণ বা বিজারণ বিক্রিয়া সম্পর্কে আমরা কিছু ইলেকট্রনিক মেথডে বা ইলেকট্রনিক কনসেপ্ট অনুযায়ী জারণ কাকে বলে বা বিজারণ কাকে বলে জানব। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে আমরা জারণ বলি। অর্থাৎ কোনো একটা পরমাণু, ধরো একটি পরমাণু আছে, সেই পরমাণুটা একটি ইলেকট্রন বর্জন করলো, তাহলে সেটা একটা ক্যাটায়নে পরিণত হলো। এই যে একটি ইলেকট্রন বর্জিত হলো, তাহলে এটাকে আমরা বলতে পারি এই প্রসেসটা হচ্ছে অক্সিডেশন। যেমন ধরো সোডিয়াম পরমাণু ছিল, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম ক্যাটায়নে বা আয়নে পরিণত হলো, তাহলে সেটা একটা অক্সিডেশন প্রক্রিয়া আমরা বলতে পারি। তেমনি একটা একাধিক ইলেকট্রনও ছাড়তে পারে, যেমন এফি লোহা, এখান থেকে দেখা গেল যে এফি তিনটা ইলেকট্রন ছেড়ে ফেরিক আয়ন প্লাস 3 ইলেকট্রন আমাদের বেরিয়ে গেল সিস্টেম ছেড়ে। সুতরাং এই প্রসেসগুলোকে আমরা জারণ প্রক্রিয়া বলি। তাহলে জারণ প্রক্রিয়া কি দাঁড়ালো? জারণ প্রক্রিয়া দাঁড়ালো যে কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন যদি বর্জন করে তাহলে তাকে আমরা জারণ বলি। তাহলে বিজারণ কাকে বলে? বিজারণ ঠিক অপোজিটটা হবে। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু অথবা আয়ন এক বা একাধিক ইলেকট্রনকে গ্রহণ করে তাহলে তাকে আমরা বিজারণ বলতে পারি। যেমন ধরো একটি পরমাণু ছিল, সে তার সবচেয়ে বাইরের কক্ষ, যেটাকে আমরা যোজ্যতা কক্ষ বলি, সেই যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করলো। একটা ইলেকট্রন গ্রহণ করলে সেটা কি হবে? অ্যানায়ন হবে। কারণ পরমাণু নিস্তরিত, তার বাইরে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সে, তাহলে তার মধ্যে আধান, নেগেটিভ আধান যুক্ত হবে, কারণ ইলেকট্রনটা এখানে এক্সেস হচ্ছে। সুতরাং এখানে আমরা এই পদ্ধতিটাকে আমরা বিজারণ বলতে পারি বা রিডাকশন বলতে পারি। তেমনি এরকমভাবে আমরা বলতে পারি, যেমন ক্লোরিন ছিল, সে বাইরের কক্ষে, যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো, তাহলে এটাকে আমরা বিজারণ বলতে পারি। তারপরে যেমন ধরো সালফার, সে তার বাইরের কক্ষে 2টো ইলেকট্রন গ্রহণ করে সে সালফাইড আয়নে পরিণত হলো, তাহলে এটাও আমাদের বিজারণ প্রক্রিয়ারই উদাহরণ। কারণ সে বাইরের যোজ্যতা কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে তাকে আমরা রিডাকশন বা বিজারণ বিক্রিয়া বলি। তাহলে জারণ এবং বিজারণ কাকে বলে আমরা শিখলাম। এখন একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে যে জারক পদার্থ এবং বিজারক পদার্থ কাকে বলে। তাহলে জারক দ্রব্য কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, অপরকে জারিত করে, তাকে আমরা জারক পদার্থ বা অক্সিডাইজিং এজেন্ট বলি আমরা। তাহলে যে পদার্থ নিজে বিজারিত হয়, অপরকে জারিত করে, তাকে আমরা জারক পদার্থ বলতে পারি। আর বিজারক পদার্থ কাকে বলে? যে পদার্থ নিজে ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ নিজে জারিত হচ্ছে, অপরকে বিজারিত করবে, তাকে আমরা বিজারক পদার্থ বলি। তাহলে এরকমই একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি, তাহলে Fe+2H+, Fe+2+H2, তাহলে এখানে দেখা যাচ্ছে কি Fe+2 স্টেটে পরিণত হচ্ছে। এটা কিভাবে পরিণত হবে? ক্যাটায়ন পরিণত হতে গেলে ইলেকট্রনকে ছাড়তে হবে। তাহলে আমরা বলতে পারি Fe তার +2 স্টেটে পরিণত হয়েছে, নিজে তাহলে জারিত হয়েছে, তাহলে এটা বিজারক দ্রব্য। এটা বিজারক দ্রব্য, কারণ নিজে সে জারিত হয়েছে, অপরকে বিজারিত করবে। যে 2টো ইলেকট্রন সে ছাড়ছে, সে 2টো ইলেকট্রন কে গ্রহণ করছে? H+ আয়ন। তাহলে H+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়েছে, সুতরাং সেটা একটা জারক দ্রব্য। তাহলে জারক দ্রব্য ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হবে, আর বিজারক দ্রব্য ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হবে। তাহলে এই পদ্ধতিটিকেই আমরা জারক এবং বিজারক পদার্থকে চিহ্নিত করতে পারবো। আরেকটা এক্সাম্পলে যদি আমরা আসি, যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কিউরিক আয়ন মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে জারণ না বিজারণ হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? +2 স্টেট থেকে +1 স্টেটে আসছে। Hg2+2 মানে হচ্ছে +1 স্টেট, তার মানে এখানে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নিজে বিজারিত হয়ে Hg+2
স্টেটে Ag+2 স্টেট থেকে Ag+1 স্টেটে এসছে, নিজে তাহলে বিজারিত হয়েছে। সুতরাং Ag এখানে জারক পদার্থ হিসাবে কাজ করছে, এটা জারক পদার্থ হিসাবে কাজ করছে। আর স্ট্যানিকে পরিণত হয়েছে, Sn+2 থেকে Sn+3+4 পরিণত হয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন বর্জনের মাধ্যমে এটা সম্ভব, অর্থাৎ নিজে জারিত হয়েছে। সুতরাং এটা বিজারক পদার্থ। বিজারক পদার্থ, তাহলে জারিত যে পদার্থটা হবে অর্থাৎ জারক পদার্থ যে হিসেবে কাজ করবে সে নিজে বিজারিত হবে, আর বিজারক পদার্থ নিজে জারিত হবে। এবার আমরা দেখব যে জারণ এবং বিজারণ বিক্রিয়াটা কি, যাকে আমরা রেডক্স রিয়াকশন বলছি। যেমন আমরা একটা ইকুয়েশনের দিকে যদি তাকাই, Zn প্লাস Cu প্লাস 2 অ্যারো Zn প্লাস 2 প্লাস Cu, এই ইকুয়েশনটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি। জিঙ্ক তার বাইরের কক্ষ থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn+2 তে পরিণত হয়েছে, তাহলে এটা আমাদের অক্সিডেশন। আর কপার প্লাস 2 সে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে, সুতরাং এটা একটা রিডাকশন, এটা একটা রিডাকশন প্রসেস। তাহলে আমরা দেখলাম জিঙ্ক এখানে জারিত হয়েছে, কপার এখানে বিজারিত হয়েছে, তাহলে এই বিক্রিয়াটায় জারণ এবং বিজারণ উভয়ই হচ্ছে। সুতরাং একে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স, রিডাকশন অ্যান্ড অক্সিডেশন, একে আমরা রেডক্স বিক্রিয়া বলতে পারি। তো এরকম বহু রেডক্স বিক্রিয়া আছে। তো রেডক্স বিক্রিয়া আবার দুটো হাফ, একটাকে আমরা বলতে পারি অক্সিডেশন হাফ সেল রিয়াকশন, অর্ধকোষ বিক্রিয়া অক্সিডেশন, যেখানে কি হচ্ছে জিঙ্ক এখান থেকে Zn+2 তে পরিণত হয়েছে এবং দুটো ইলেকট্রন সে ত্যাগ করেছে, Zn+2 এবং 2 ইলেকট্রন। সুতরাং এটা একটা অক্সিডেশন হাফ সেল রিয়াকশন, অক্সিডেশন প্রক্রিয়াটা। আবার রিডাকশন হাফ সেল রিয়াকশনকে যদি আমরা দেখি তাহলে রিডাকশন হাফ সেল রিয়াকশন এখানে কি হচ্ছে, কপার প্লাস 2 ছিল, সেখান থেকে দুটো ইলেকট্রন সে গ্রহণ করেছে, গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হয়েছে। সুতরাং এটা একটা রিডাকশন প্রসেস, ঠিক আছে। তাহলে এটা রিডাকশন হাফ সেল রিয়াকশন। তাহলে যে কোনো একটা রেডক্স বিক্রিয়ায় দুটো হাফ সেল রিয়াকশন থাকে, একটাকে অক্সিডেশন হাফ সেল বা জারণ অর্ধকোষ বিক্রিয়া, আর একটাকে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া আমরা বলতে পারি। তাহলে এখানে কোনটা জারক পদার্থ, অক্সিডাইজিং এজেন্ট কোনটা, আর রিডিউসিং এজেন্ট কোনটা। তাহলে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট, এদের মধ্যে তাহলে কোনটা হবে? তাহলে যে নিজে জারিত হয়েছে তাকে আমরা বলতে পারবো সে বিজারক, আর যে নিজে বিজারিত হয়েছে তাকে আমরা জারক দ্রব্য বলতে পারি। তাহলে কপার প্লাস 2 এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করছে, কারণ কপার প্লাস 2 এখানে সে নিজে বিজারিত হয়েছে। আর জিঙ্ক সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে, কারণ জিঙ্ক এখানে Zn+2 তে পরিণত হয়েছে, অর্থাৎ ইলেকট্রন ছেড়েছে, সুতরাং জারিত হয়েছে। তাহলে এখানে জিঙ্ক বিজারক পদার্থ হিসাবে কাজ করছে, সে কপারকে বিজারিত করছে, আবার কপার এখানে জারক পদার্থ হিসাবে কাজ করছে, সে জিঙ্ককে বিজারিত করছে। এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট সম্পর্কে আমরা দেখলাম। এবার আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট অংশে আসছি, যেটাকে আমরা বলছি অক্সিডেশন নাম্বার। বলছে অক্সিডেশন নাম্বার বা অনেকে এটাকে অক্সিডেশন স্টেটও বলে। কাকে বলছে? বলছে কোনো মৌলের মৌল অবস্থা বা যৌগে যে মোট তড়িতাধান যুক্ত হয় তাকে ওই মৌলের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার আমরা বলি। অর্থাৎ কোনো মৌল যৌগের মধ্যে যে আধানে যুক্ত থাকে সেইটাই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার। এটাকে আমরা এভাবেও বলতে পারি, ফর্মাল চার্জ অন অ্যান অ্যাটম
ইন এ স্পিসির মধ্যে যে কোনো একটা পরমাণু যে ফর্মাল চার্জে থাকে তাকে আমরা বলতে পারি তার অক্সিডেশন নাম্বার। যেমন এই Cl আমরা জানি ক্লোরিন পরমাণুটা হাইড্রোজেনের থেকে ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিন পরমাণুটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট দেন হাইড্রোজেন। সুতরাং আমরা বলতে পারি তার যে বন্ধনের ইলেকট্রন জোটটা আছে সেটা ক্লোরিনের দিকে চলে আসবে, তাহলে তার মধ্যে -1 চার্জ, আর হাইড্রোজেন থেকে দূরে চলে যাওয়ার জন্য হাইড্রোজেনের মধ্যে আংশিকভাবে +1 চার্জ তৈরি হবে। তাহলে এখানে যে ফর্মাল চার্জটা ক্লোরিনে তৈরি হলো -1, হাইড্রোজেনে +1, তাহলে এই ফর্মাল চার্জগুলি হচ্ছে তাদের অক্সিডেশন নাম্বার। তাই এখানে আমরা যদি বলি ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত, তাহলে আমরা বলবো -1, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত, তাহলে আমরা বলবো +1। এমনিভাবেই যে H2S মলিকুলটার মধ্যে যদি আমরা দেখি, শুধুমাত্র এই বন্ডটার মধ্যে যদি দেখি সালফার এবং হাইড্রোজেন আছে, H2S মলিকুল সালফার এবং হাইড্রোজেনের মধ্যে দুটো বন্ড আছে, তাহলে সালফার এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ সালফার, সুতরাং বন্ধনের ইলেকট্রন জোলটা সালফারের দিকে সরে যাচ্ছে, সুতরাং সালফারের মধ্যে একটা আংশিক -1 চার্জ আর হাইড্রোজেনের মধ্যে +1 চার্জ তৈরি হচ্ছে। এই ফর্মাল চার্জগুলি হচ্ছে তাদের অক্সিডেশন নাম্বার। একই দিকে অপর আরেকটা বন্ধন যে আছে সালফার হাইড্রোজেনের মধ্যে, সেখানে হাইড্রোজেনের +1 এবং সালফারের মধ্যে -1 চার্জ তৈরি হলো, তাহলে সালফারের এখানে মোট নেগেটিভ আধান কত দাঁড়ালো, তাহলে সালফারের এখানে মোট নেগেটিভ আধান দাঁড়ালো হচ্ছে -2। তাহলে সালফারের এখানে অক্সিডেশন স্টেট কত যদি বলা হয়, H2S অণুর মধ্যে সালফার যে পরমাণুটা আছে তার অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট হচ্ছে -2। প্রত্যেকটা H এবং S বন্ধনের মধ্যে -1 করে দুটো HS বন্ধন আছে, সুতরাং তার মধ্যে -2 চার্জ তৈরি হলো। তাহলে এখান থেকে আমরা যে কোনো কোভ্যালেন্ট মলিকুল বা সমযোজী মৌলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইন এ কোভ্যালেন্ট মলিকুল, একটা কোভ্যালেন্ট যৌগ বা সমযোজী যৌগ বন্ধনের মধ্যে গিভ -1 ফর মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যান্ড +1 ফর লেসার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে একটা যে কোনো সমযোজী মৌলের ক্ষেত্রে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে -1 আর কম তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে +1 চার্জই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার। একটা যে কোনো একটা বন্ধন, যেমন ধর H2O, এই বন্ধনটার মধ্যে যদি দেখি অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক, তো আমরা বলবো অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। সুতরাং অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের মধ্যে -1, হাইড্রোজেনের মধ্যে +1 চার্জ তৈরি হবে। তেমনিভাবে এই যে বন্ধনটা আছে H2ওর, তার মানে OH যে বন্ধনটা আছে সেখানেও -1 +1 চার্জ তৈরি হলো, তাহলে অক্সিজেনের মধ্যে মোট আধান কত দাঁড়ালো -2। তাহলে অক্সিজেন এখানে -2 অক্সিডেশন নাম্বারে আছে এবং হাইড্রোজেনগুলো এখানে +1 করে অক্সিডেশন স্টেটে আছে বা অক্সিডেশন নাম্বারে আছে। তাহলে যে কোনো একটা কোভ্যালেন্ট বন্ড, এটা একটা যেমন কোভ্যালেন্ট বন্ধন ছিল, তার মধ্যে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে যে কোনো একটা বন্ধনের জন্য 1 করে -1 চার্জ এবং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে আর ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের মধ্যে +1 করে একটা চার্জ তৈরি হবে। তাহলে এখানে মোট দুটো বন্ধন আছে, দুটো বন্ধনের জন্য অক্সিজেনের মাথায় -1 করে দুটো দিকে আসলো, -1 হাইড্রোজেনের জন্য +1। সুতরাং এখানে যদি বলা হয় যে অক্সিজেনের এখানে অক্সিডেশন নাম্বার কত জলের অণুদের মধ্যে, তাহলে আমরা বলবো অক্সিডেশন নাম্বার হচ্ছে 2। হাইড্রোজেনের কত যদি বলা হয় তাহলে বলবো এখানে হাইড্রোজেন হচ্ছে +1 করে। এমনিভাবে দেখা যাক যে সালফার ডাইঅক্সাইড অণুটার মধ্যে যদি আমরা দেখি, তাহলে সালফার এবং অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। এখানে দুটো করে বন্ধন আছে, প্রত্যেকটি বন্ধনের জন্য অক্সিজেনের মাথায় -1 করে আসবে, যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ সালফারের তুলনায়। সালফারের মধ্যে তাহলে +1 করে তৈরি হবে, তাহলে এদিক থেকে অক্সিজেনের মাথায় -2, এখানেও অক্সিজেনের মাথায় -2, আর এখানে অক্সিজেনের মাথায় এইদিকের দুটোর জন্য -1-এর জন্য এখানে দুটো +1, এদিকের দুটো -1-এর জন্য এখানে দুটো +1। তাহলে সালফার এখানে কত স্টেটে আছে, সালফার এখানে +4 স্টেটে আছে, +4 স্টেটে সালফার এখানে আছে সালফার ডাইঅক্সাইড অণুটার মধ্যে। তাহলে এইভাবে আমরা অক্সিডেশন নাম্বার দেখতে পারি। অক্সিডেশন নাম্বার তাহলে কিছুই নয়, অক্সিডেশন নাম্বার হচ্ছে কোনো একটা মলিকুলের মধ্যে, কোনো একটা অণুর মধ্যে কোনো একটা পরমাণুর যে ফর্মাল চার্জে থাকে বা যে তড়িৎ আধানযুক্ত হয়ে থাকে, সেই আধানযুক্তটায় তড়িৎ আধানটাই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার। তো অক্সিডেশন নাম্বার বের করার জন্য সবচেয়ে উচিত উপায় হচ্ছে তার স্ট্রাকচারকে বের করা। স্ট্রাকচার এর মাধ্যমে অক্সিডেশন নাম্বার যদি বের করা যায় তাহলে অক্সিডেশন নাম্বার প্রায় 100% কেসেই সঠিক হয়। স্ট্রাকচার বের করে যদি অক্সিডেশন নাম্বার না বের করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যেতে পারে।
এরকমই আমরা একটা স্ট্রাকচার এখন দেখব, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার দেখলে আমরা এটা বলতে পারি সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার, যেখানে S ডবল বন্ড ও দুদিকে আছে, আর একটা করে OH বন্ধন আছে। আমরা যদি সালফার অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি যদি আমরা খুঁজি, তাহলে আমরা বলতে পারবো অক্সিজেনের বেশি। সবচেয়ে এখানে দুটো সালফারের থেকেও অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি মৌল। সুতরাং আমরা বলতে পারি এই সালফার এবং অক্সিজেনের মধ্যে দুটো বন্ধন আছে, তার মানে অক্সিজেনের মাথা এখানে -2 আছে, এখানে +2 আছে। এই অক্সিজেন এবং সালফারের বন্ধনে এখানেও -2 আছে, আর এখানে তাহলে +2 আছে। এবার সালফার এই অক্সিজেনের মধ্যে যে বন্ধনটা আছে সিঙ্গেল বন্ড, তাহলে এখানেও তাহলে -1 আছে, এখানে তাহলে সালফারের মধ্যে +1 তৈরি হবে। এই যে সাইডে যে একটা সালফার অক্সিজেন সিঙ্গেল বন্ড আছে, সেই সিঙ্গেল বন্ডে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তার মধ্যে -1, এখানে তাহলে +1 স্টেটে আছে। আর এখানে এটা যদি -1 হয় অক্সিজেন, তাহলে এটা +1 স্টেটে আছে, এই বন্ধনে আবার বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে অক্সিজেন। এইভাবে আমাদেরকে পিকচারাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা বলতে পারি। তাহলে সালফার এখানে কত অক্সিডেশন স্টেটে আছে, এদিক থেকে +2, ওদিক থেকে +2, +4, এদিক থেকে +1, এদিক থেকে +1, তার মানে আমরা বলতে পারি সালফার এখানে +6 অক্সিডেশন স্টেটে আছে। সালফুরিক অ্যাসিডে সালফার +6 অক্সিডেশন স্টেটে থাকবে। একই রকমভাবে সালফারেরই আরেকটা অণু H2S এর মধ্যে যদি আমরা দেখি, একটু আগেই দেখলাম যে H2S এর অণুটার মধ্যে সালফার, এই যে দুটো বন্ধনের মধ্যে এখানে সালফার কিন্তু আমাদের -2 স্টেটে আছে, কারণ HS এই বন্ধনটা SH বন্ধনটার মধ্যে সালফার বেশি ইলেকট্রোনেগেটিভ, এখানে +1, এখানে +1, এই একটা +1 হলে এখানে আরেকটা +1, এর জন্য আরেকটা +1, -2। তাহলে সালফার কোনো মৌলের ক্ষেত্রে -2 হিসেবে থাকবে, সালফার কোনো মৌলের ক্ষেত্রে কোনো যৌগে সেটা যদি থাকে সেটা +6 অবধি থাকতে পারে, অর্থাৎ সালফারে বিভিন্ন ধরনের অক্সিডেশন নাম্বার হতেই পারে। তাহলে সালফার হচ্ছে পি ব্লক এলিমেন্টের মধ্যে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট বা অনেক ধরনের অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট আমরা দেখতে পারি। যেমন ধরলাম সালফুরিক অ্যাসিডে সালফার +6-এ, আবার H2S এর ক্ষেত্রে সালফার -2-তে আছে। এরকমই আরেকটা সুন্দর হচ্ছে, যদি আমরা ফসফরাসের অক্সিডেশন স্টেটগুলো দেখি, ফসফরিক অ্যাসিড H3PO4, H3PO3 এবং H3PO2, এদের মধ্যে স্ট্রাকচারের যদি আমরা দেখি, H3PO4 এর ক্ষেত্রে P ডবল বন্ড O সিঙ্গেল বন্ড OH, তাহলে এই যে বন্ধনটা আছে P এবং অক্সিজেন, এদের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবভিয়াসলি অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে এখানে দুটো বন্ধনের জন্য -2, তাহলে ফসফরাসের মধ্যে +2 স্টেট এখানে আছে। তারপরে ফসফরাস এবং অক্সিজেন সিঙ্গেল বন্ডের মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ -1, তাহলে এখানে +1 স্টেটে আছে। এই বন্ধনটার মধ্যেও তাই, এই বন্ধনের ক্ষেত্রেও অক্সিজেনের মধ্যে -1, ফসফরাসের মধ্যে আরেকটা +1, এই বন্ধনের ক্ষেত্রেও তাই, এখানে -1, ফসফরাসের ক্ষেত্রে আবার +1। তাহলে ফসফরাসের এখানে মোট অক্সিডেশন নাম্বার কত দাঁড়ালো? ফসফরাসের এখানে মোট অক্সিডেশন নাম্বার দাঁড়ালো 2, আর একে 3, 4, 5। তাহলে ফসফরিক অ্যাসিডের মধ্যে ফসফরাস +5 অক্সিডেশন নাম্বারে থাকবে ফসফরিক অ্যাসিড। পিকচার আমাদেরকে তাদের মৌলগুলির আমাদের স্ট্রাকচার আমাদেরকে বলে দিচ্ছে যে ফসফরিক অ্যাসিডের মধ্যে ফসফরাস কিন্তু +5 জারণ স্তরে আছে, বা জারণ সংখ্যা হচ্ছে ফসফরাসের +5। এবার ফসফরাস অ্যাসিডের মধ্যে যদি আমরা দেখি, ও স্ট্রাকচার যদি আমরা দেখি, P ডবল বন্ড OH আর হচ্ছে H, এখানে যদি আমরা দেখি, এখানে যদি আমরা খুঁজি, তাহলে এই ফসফরাস এবং অক্সিজেন এই যে ডবল বন্ডটা আছে, এই ডবল বন্ডের জন্য তাহলে কত আছে? অক্সিজেনের বেশি ইলেকট্রোনেগেটিভ -2, ফসফরাস হচ্ছে +2। এখানেও তাই, ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড যেটা আছে, সেই সিঙ্গেল বন্ডের জন্য অক্সিজেনের -1, এখানে তাহলে +1। এখানেও তাই, ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন -1, ফসফরাস হচ্ছে +1, তাহলে এখানে আরেকটা +1 আসবে, এখানে +1, এখানে অক্সিজেন হচ্ছে -1। কিন্তু ফসফরাস এবং হাইড্রোজেন তো ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, ফসফরাস বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর জন্য আসবে হচ্ছে ফসফরাসে -1, হাইড্রোজেন ইন্টু +1। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যে যে সিঙ্গেল বন্ড আছে, তার জন্য ফসফরাস ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফসফরাসে -1 চলে গেল।
তাহলে ফসফরাসের নেট আধান কত থাকলো? নেট আধান হচ্ছে এখানে -1 +1 কাটাকাটি চলে গেল, তাহলে এখানে আসে হচ্ছে +3। তাহলে ফসফরাস অ্যাসিডের মধ্যে +3 হচ্ছে ফসফরাসের অক্সিডেশন নাম্বার। +3 হচ্ছে ফসফরাসের অক্সিডেশন নাম্বার, এটা আমাদেরকে বুঝতে হবে H3PO3 ক্ষেত্রে। সেরকমভাবেই আমরা যদি এখানে স্ট্রাকচারটা দেখি H3PO2 ক্ষেত্রে, P ডবল বন্ড O, OH H3PO2 অণুটার গঠন এরকম। সুতরাং আমরা এই অণুটার গঠনে যদি আমরা দেখি তাহলে একই রকমভাবে ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে যে ডবল বন্ড, তার জন্য অক্সিজেনে -2, ফসফরাসে +2। এখানে সিঙ্গেল বন্ড ফসফরাসের সঙ্গে অক্সিজেন -1, ফসফরাসে +1। এবার এই যে ফসফরাস হাইড্রোজেন, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ফসফরাসের বেশি, সুতরাং আমরা এখানে বলতে পারি ফসফরাস -1, হাইড্রোজেন +1, এখানেও হাইড্রোজেন +1, ফসফরাস হচ্ছে -1। তাহলে ফসফরাসের এখানে কত দাঁড়ালো? ফসফরাস এখানে +1 -1 চলে গেল, +2 আর -1 এর মধ্যে থেকে দাঁড়ালো হচ্ছে ফসফরাস +1 অক্সিডেশন নাম্বারে আছে H3। তাহলে আমরা বলতে পারি H3PO2 তে ফসফরাস +1 অক্সিডেশন নাম্বারে আছে। তাহলে আমরা এইভাবে স্ট্রাকচার দেখে আমরা কোনো যৌগের মধ্যে কোনো মৌলের যদি জারণ সংখ্যা নির্ণয় করতে পারি, তাহলে সেটা একদমই সঠিক জারণ সংখ্যা নির্ণয় হবে। এরকমই দেখা যাক আর একটা হচ্ছে ম্যাঙ্গানিজ KMnO4 এর মধ্যে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমাদের বার করতে বলা হচ্ছে। তাহলে এখানে KMnO4 এর স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি, এটা দেখতে এরকম হয়, Mn ডবল বন্ড OK। তাহলে KMnO4 এটা দাঁড়ালো। Mn এবং অক্সিজেনের মধ্যে যদি আমরা বুঝি কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেন অবভিয়াসলি বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে অক্সিজেনের দুটো বন্ধনের জন্য দুটো নেগেটিভ, -2, তাহলে ম্যাঙ্গানিজের মাথায় +2 এই বন্ধনটার ক্ষেত্রে। আবার এই বন্ধনটার ক্ষেত্রে এখানেও -2, অক্সিজেনে -2, ম্যাঙ্গানিজের জন্য +2। এই বন্ধনটার ক্ষেত্রে যদি দেখি তাহলেও এখানে +2, এখানে -2। এবার ম্যাঙ্গানিজ অক্সিজেনের মধ্যে যে বন্ধনটা আছে সেখানে অক্সিজেন সিঙ্গেল বন্ডে আছে, -2, এখানে হচ্ছে +1। তাহলে এখানে ম্যাঙ্গানিজ কত অক্সিডেশন স্টেট আছে? 2 + 2 + 2 + 1, তাহলে +7। তাহলে +7 অক্সিডেশন স্টেটে আছে হচ্ছে কে? ম্যাঙ্গানিজ। তাহলে ম্যাঙ্গানিজ +7 অক্সিডেশন স্টেটে KMnO4 এর মধ্যে থাকে, সেটা আমরা কিন্তু বের করে আনতে পারলাম। তাহলে এইভাবে কোনো গঠন থেকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওই মৌলটার যে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট তথ্য আমরা এখান থেকে বলতে পারি যে অক্সিডেশন নাম্বার যে সমস্ত মৌলগুলি মুক্ত অবস্থায় থাকে বা যৌগের মধ্যে যদি কোনো মৌল ওই মৌলের সঙ্গেই বন্ধনে যুক্ত থাকে, তাহলে তাদের অক্সিডেশন নাম্বার 0 হয়। যেমন ধরো সোডিয়াম, জিঙ্ক, কপার, লোহা, এরা মুক্ত অবস্থায় আছে। নাইট্রোজেন, ক্লোরিন, N2Cl2, H2O2, P4S8, এরা প্রত্যেকেই মুক্ত অবস্থায় আছে, তাই এদের অক্সিডেশন নাম্বার কিন্তু আমরা ধরে নিয়েছি 0। এদের প্রত্যেকের অক্সিডেশন নাম্বার কিন্তু 0, প্রত্যেকে মুক্ত অবস্থায় আছে, তাই আমরা এখানে অক্সিডেশন নাম্বার 0 ধরে নিতে পারি। যেমন ধরো আমরা যদি Cl2-র মধ্যে দেখি Cl, এখানে তাহলে কে বেশি ইলেকট্রোনেগেটিভ বলা যাচ্ছে না, তাহলে কোথাও আংশিকভাবে চার্জ তৈরি হচ্ছে না, তাহলে এখানে ফর্মাল চার্জ তৈরি হওয়ার কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা বলতে পারি Clও এখানে 0 স্টেটেই আছে। সেজন্য আমরা বলছি কোনো মুক্ত অবস্থায় কোনো পরমাণুর অক্সিডেশন নাম্বার কিন্তু 0 হবে। আবার একই মৌল বিভিন্ন অক্সিডেশন নাম্বার শো করতে পারে, সেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করছিলাম। যেমন সালফারের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, সালফার S8, এখানে সালফার মুক্ত অবস্থায় আছে, তাহলে এর অক্সিডেশন নাম্বার কিন্তু 0। SO2 এর মধ্যে যদি সালফারের অক্সিডেশন নাম্বার আমরা খুঁজি, তাহলে অক্সিজেনের জন্য বেশি ইলেকট্রোনেগেটিভ -2, এখানে +2, এখানেও -2, এখানে +2, তাহলে সালফার এখানে কত হলো? +4 অক্সিডেশন নাম্বারে আছে।
এরকমভাবে সালফার ট্রাইঅক্সাইডে -2 +2 -2 +2 -2 +2, তাহলে সালফার এখানে আছে হচ্ছে +6 অক্সিডেশন নাম্বারে। আবার H2S এর মধ্যে আমরা উল্টোটা দেখব, সালফারের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে -1 +1 -1 +1, তাহলে এখানে সালফার আছে হচ্ছে -2 অক্সিডেশন নাম্বারে। তাহলে সালফারের ক্ষেত্রে আমরা অক্সিডেশন নাম্বার দেখলাম -2 হতে পারে, 0 হতে পারে, +4 হতে পারে, +6 হতে পারে, অনেক কিছুই হতে পারে। সেটা নির্ভর করছে যেটা কোন যৌগ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। তাই আমরা দেখলাম যে অক্সিডেশন নাম্বার যৌগের স্ট্রাকচার দিকে যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে অক্সিডেশন নাম্বার আমাদের সঠিকভাবে বের করতে পারবো। আমরা এরকমই আরও কয়েকটা যৌগের অক্সিডেশন নাম্বার আমরা দেখব। যেমন আমরা ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার দেখি নাইট্রোজেনের ক্ষেত্রে। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখি, নাইট্রোজেন N2 আকারে যখন থাকে মুক্ত অবস্থায় তখন তার অক্সিডেশন নাম্বারকে আমরা 0 ধরে নেই। কারণ নাইট্রোজেন যদি আমরা বলি তাহলে নাইট্রোজেন ট্রিপল বন্ডের মাধ্যমে আরেকটা নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। তাহলে এখানে নাইট্রোজেন তো এক বন্ধনের মধ্যে যদি আমরা বিচার করি এখানে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, কেউই নয়। সুতরাং আমরা বলতে পারি যে এখানে কোনো রকম আংশিক চার্জ বা ফর্মাল চার্জ তৈরি হবে না, এর মধ্যেও 0 এর মধ্যেও 0, সুতরাং নাইট্রোজেনের মাথায় আমরা 0 লিখতে পারি, তাই অক্সিডেশন নাম্বার 0। অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ডে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো অবভিয়াসলি নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে নাইট্রোজেনের মাথায় -1, এই বন্ধনটার ক্ষেত্রে হাইড্রোজেন +1, এই বন্ধনটার ক্ষেত্রেও হাইড্রোজেন +1, নাইট্রোজেনে -1, এই বন্ধনটার ক্ষেত্রেও নাইট্রোজেনে -1, হাইড্রোজেনে +1। তাহলে নাইট্রোজেনের মোট আধান কত দাঁড়ালো, এর মোট আধান দাঁড়ালো হচ্ছে -3। তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেন -3 অক্সিডেশন স্টেটে আছে। NO2-র মধ্যে যদি আমরা দেখি নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমরা বলতে পারি অক্সিজেনের মধ্যে -2, এখানে +2, এখানেও -2, এখানে +2, সুতরাং আমরা বলতে পারি নাইট্রোজেন এখানে NO2 মলিকুল নাইট্রোজেন ডাইঅক্সাইডে +4 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে নাইট্রোজেন বিভিন্ন ধরনের অক্সিডেশন স্টেট শো করতে পারে। ঠিক আছে, এরকমই আমরা দেখলাম যে নাইট্রোজেন 0 হতে পারে, আবার কখনো -3 হতে পারে, আবার সেটা +4ও হতে পারে, আবার +6ও হতে পারে কিনা সেটা আমরা দেখব। আমরা এখন আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি আমরা, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে Na2S4O6 বা H2S4O6। এক্ষেত্রে এটার যদি স্ট্রাকচার না জানা থাকে তাহলে এর সঠিক অক্সিডেশন নাম্বার কিন্তু বের করা সম্ভব নয়। তো তার স্ট্রাকচার আমরা দেখেছি, H2S4O6 এর স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে সেটা দেখতে হবে HO বন্ড, সিঙ্গেল বন্ড, S ডবল বন্ড, S ডবল বন্ড, S S, S ডবল বন্ড, S ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ও H। এখানে যদি Na থাকতো Na2 তাহলে H এর জায়গায় এখানে Na হতো, ব্যাপারটা একই আছে। তাহলে স্ট্রাকচার আমাদের দেখতে এরকম। তো আমরা যদি এই সালফার অণুটার ক্ষেত্রে আমরা দেখি যে সালফারেরই আমরা অক্সিডেশন নাম্বার চেক করছি, তাহলে আমরা বলতে পারি এই সালফারের এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর মাথায় -2 আর সালফারের মাথায় +2। এই বন্ডটার ক্ষেত্রেও তাই, -2 সালফারের মধ্যে +2। এই বন্ধনটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের মাথায় -1, একটা সিঙ্গেল বন্ড আছে, এখানে যেমন +1। তাহলে এই সালফারটা আমরা প্রথমে যদি একটা সালফারটাকে আমরা দেখি তাহলে এর মধ্যে মোট আধান কত দাঁড়ালো, 2 2 4 1 5। এইখানের যে বন্ধনটা আছে এটা সালফার সালফার বন্ধন, তো এখানে তো 0ই হবে, এর জন্য তো কোনো অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে না, কারণ একই মৌল পরস্পর যুক্ত আছে। তাহলে এই সালফার, প্রথম সালফারের মধ্যে আমরা দেখলাম তার অক্সিডেশন নাম্বার +5 আসলো। এবার এই সালফারে 0, এই সালফার এই পার্শ্ববর্তী সালফারের সঙ্গেও বন্ধনে আছে, সালফার সালফার, সুতরাং এটাও 0 এর সঙ্গে যুক্ত আছে, সুতরাং এর পরের সালফারটাও 0, এর পরের সালফারটাও 0 অক্সিডেশন স্টেটেই আছে। তেমনিভাবে এই সালফারটা যেটা প্রান্তে আছে সেখানেও আমরা দেখব যে এর অক্সিডেশন নাম্বার আগের মতনই, এরও অক্সিডেশন নাম্বার +5। তাহলে এখানে আরেকটা সালফারে যে আসবে সেও +5 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে এখানে যদি প্রশ্ন আসে সালফারের অক্সিডেশন স্টেট কত, তাহলে সালফারের অক্সিডেশন দুটোই স্টেট, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 5। এই অপশনটা যদি থাকে তাহলে সেটা কারেক্ট অপশন হবে।
কিন্তু আমরা যদি এখানে যদি আমরা সমস্ত কিছু যোগ করে দিতাম তাহলে আমাদের কত আসতো, উপরে 5 যোগ 0 যোগ 0 যোগ 5, নিচে 4টা পরমাণুর জন্য আসতো। তাহলে আমরা বলতে পারতাম 10/4 5/2। তাহলে এখানে যে 5/2 অক্সিডেশন নাম্বার আসতো, তাহলে সেই অক্সিডেশন নাম্বারটা হচ্ছে কি, তার গড় অক্সিডেশন নাম্বার, অর্থাৎ অ্যাভারেজ অক্সিডেশন স্টেট ওর নাম্বার হচ্ছে 5/2 আসতো। কিন্তু 5/2 কিন্তু অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেট নয়, সেটা কিন্তু অ্যাভারেজ অক্সিডেশন স্টেট। তাই কোনো একটা অপশনে যদি 5/2 থাকে, কেউ যদি 5/2 কারেক্ট হিসেবে লিখে আসে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে অক্সিডেশন নাম্বার কিন্তু 0.5 হবে। তাহলে আমরা এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখলাম যে সালফারের অক্সিডেশন স্টেট বা সালফারের অক্সিডেশন নাম্বার কিন্তু 0 এবং 5। তেমনি আরেকটা যৌগের মধ্যে ব্রোমিনে Br3O8 যৌগটার মধ্যে যদি আমরা অক্সিডেশন স্টেটটাকে খুঁজি, তো ব্রোমিন এবং অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? তো অবভিয়াসলি অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এর মাথায় -2, এখানে +2, এর মাথায় -2, এখানে +2, এর মাথায় -2, এখানে +2। তাহলে অক্সিডেশন নাম্বার ব্রোমিনে এখানে আসলো কত? প্রথম ব্রোমিন যে অ্যাটমটা আমরা অক্সিডেশন নাম্বার দেখলাম, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যেখানে 2 যোগ 2 যোগ 2 3 2 6। কিন্তু এই যে ব্রোমিন এবং ব্রোমিনের মধ্যে যে বন্ধন আছে, এর জন্য এই বন্ধনটার জন্য কিন্তু কোনো অক্সিডেশন নাম্বারের চেঞ্জেস আসবে না। তাহলে এই ব্রোমিনের জন্য আমাদের এখানে আসলো হচ্ছে 6 +6। এবার এই ব্রোমিনে এবং এই ব্রোমিনের মধ্যে তো কোনো অক্সিডেশন নাম্বারের চেঞ্জ আসলো না, কিন্তু এই ব্রোমিন এবং ডবল বন্ড অক্সিজেনের জন্য -2 +2 -2 +2। এই ব্রোমিন আবার এই ব্রোমিনের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে সেকেন্ড যে ব্রোমিন অ্যাটম তার জন্য আসলো হচ্ছে +4। এরকম ভাবে থার্ড ব্রোমিনটা আগের মতনই আসবে, থার্ড ব্রোমিনের জন্য আসবে হচ্ছে +6। তাহলে এখানে যদি বলে ব্রোমিনের অক্সিডেশন স্টেট কত, তাহলে আমাদেরকে বলতে হবে 4,6 হচ্ছে ব্রোমিনের অক্সিডেশন স্টেট। ব্রোমিনের অক্সিডেশন স্টেট 4,6। কেউ যদি এটাকে এরকম বার করে যে 6 যোগ 4 যোগ 6/3 অর্থাৎ 16/3, এটা কিন্তু তার অ্যাভারেজ অক্সিডেশন স্টেট বেরিয়ে আসবে। 16/3 করলে অ্যাভারেজ অক্সিডেশন স্টেট বেরোবে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। তাহলে এখানে 3 2 6, এখানে 4, এখানে 6, 10 16, 16/3, তিনটি ব্রোমিনের জন্য 3, তাই 16/3 হচ্ছে তার অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার অফ ব্রোমিন। এটা কিন্তু তার গড় নাম্বার, এটাও অপশনে থাকলে কারেক্ট করলে কিন্তু কোশ্চেনটা অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এই যৌগটার ক্ষেত্রেও দেখলাম অক্সিডেশন নাম্বারের চেঞ্জটা কিভাবে বের করতে হবে। তো একই রকম ভাবে আমরা যদি আরেকটা যৌগ H2O2 কে নিয়ে যদি আমরা চিন্তা করি, H2O2 এখানে যদি আমরা অক্সিডেশন নাম্বার অক্সিজেন অ্যাটমটার ক্ষেত্রে আমরা দেখি, তাহলে আমরা কি দেখছি, তার স্ট্রাকচার কি বলছে সেটা দেখা যাক। স্ট্রাকচার বলছে কি? স্ট্রাকচার বলছে যে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের জন্য অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ -1, এখানে তাহলে +1, অক্সিজেন এখানে -1, এখানে তাহলে +1। তাহলে অক্সিজেন এখানে কত অক্সিডেশন স্টেটে আছে? অক্সিজেন কিন্তু -1 অক্সিডেশন স্টেটে থাকে। যদি কোনো পারক্সাইড কম্পাউন্ড হয় তাহলে অক্সিজেনে কিন্তু -1 অক্সিডেশন স্টেটেই দেখতে পাওয়া যাবে, কারণ পারক্সাইড বন্ধনে অক্সিজেন অ্যাটমের অক্সিডেশন স্টেট কিন্তু -1। বেশিরভাগ অক্সিজেন কিন্তু অক্সাইড ফর্মেই থাকে, সেক্ষেত্রে তার অক্সিডেশন স্টেট কিন্তু -2 ধরে নিই আমরা। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন পারক্সাইড, সুপার অক্সাইড বা এই যৌগটার ক্ষেত্রেই দেখা যাক OH2F এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা এই বন্ধনটার কথা যদি ভাবি, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে -1, হাইড্রোজেনের জন্য +1। এই বন্ধনটা যদি আমরা দেখি অক্সিজেন এদের তো কোনো কন্ট্রিবিউশন হবে না, কারণ সিমিলার অ্যাটম। কিন্তু অক্সিজেন ফ্লোরিনের মধ্যে যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটির কম্পারিজনে আসি, তাহলে আমরা জানি যে ফ্লোরিন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লোরিন এখানে -1, এখানে কিন্তু +1 স্টেটে আছে। তাহলে অক্সিজেন এখানে দুই রকম অক্সিডেশন স্টেট শো করছে, একটায় +1 স্টেট শো করছে এটার ক্ষেত্রে,
আর একটা -1 স্টেট শো করছে। এই ক্ষেত্রে এখানেও কিন্তু পারক্সাইড লিঙ্কেজ আছে, কিন্তু তবুও তার মধ্যে একটা -1 একটা +1 অক্সিডেশন স্টেট শো করছে। তাহলে যদি বলে এখানে অ্যান্সার কি হবে, -1ও যেমন হবে +1ও তেমন হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইগুলো কিন্তু ব্যতিক্রম, যে অক্সিজেন +1 এটা খুব রেয়ারেস্ট অফ রেয়ার কেসে আমরা দেখতে পাই, কিন্তু বেশিরভাগ অক্সিজেন প্রায় 99% অক্সিজেনই কিন্তু অক্সাইড -2 স্টেটে থাকে। পারক্সাইড হলে -1, আর এরকম ফ্লুরিনের সঙ্গে যদি ডাইরেক্টলি বন্ডেড থাকে তাহলে আমরা সেক্ষেত্রে অক্সিজেনকে +1 স্টেটে দেখব। তাই লেখা হয়েছে যে when oxygen bonded with the most electronegative fluorine it shows the oxidation number +1 অক্সিডেশন স্টেট শো করবে যদি সেটা ফ্লোরিন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, কারণ ফ্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এরকমই একটা সালফারের অক্সিডেশন স্টেট বার করতে বলা হয়েছে ক্যারোস অ্যাসিডে H2SO5। এখানে আমরা দেখতে পাচ্ছি সালফার এর বার করতে বলছে। এই যে বন্ধনটা আমরা দেখছি সালফারের সঙ্গে অক্সিজেন, এখানে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনের মাথায় -2 দুটো বন্ধনের জন্য, এখানেও দুটো বন্ধনের জন্য -2, তাহলে -2 এখানে আসলে হচ্ছে +4 অক্সিডেশন স্টেট। আর এই যে সালফার অক্সিজেন বন্ধন আছে সিঙ্গেল বন্ড, এটার জন্য এখানে -1 এখানে +1। এই যে বন্ধনটা আছে এখানে কি, এখানেও এটার জন্য -1 এখানে হচ্ছে +1 স্টেটে আছে। তাহলে সালফার এখানে মোট কত, +4 +1 +6। তাহলে এখানে সালফার ক্যারোস অ্যাসিডের মধ্যে সালফার কিন্তু +6 অক্সিডেশন স্টেট শো করে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন কিন্তু এখানে এখানে এই অক্সিজেনটার কথা যদি আমরা দেখি, শুধু অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে এই বন্ধনের জন্য এখানে অক্সিজেনে -1, আবার এই যে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে এখানে +1 এখানে -1, তাহলে এই অক্সিজেনটা কিন্তু -2 অক্সিডেশন স্টেট শো করছে, এখানে -2 অক্সিডেশন স্টেট শো করছে। কিন্তু এই যে পারক্সাইড বন্ধনে যেটা যুক্ত আছে এই অক্সিজেনও -2, যেগুলো অক্সাইড হিসেবে আছে যুক্ত সেগুলো সবই -2, কিন্তু পারক্সাইড লিঙ্কেজের মাধ্যমে যেটা যুক্ত আছে সেটা কিন্তু এই অক্সিজেনের জন্য তো কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু এই অক্সিজেন এই হাইড্রোজেনের জন্য এখানে -1 এখানে +1। তাহলে এই পারক্সাইড লিঙ্কেজের জন্য অক্সিজেন যেগুলো যুক্ত থাকবে সেগুলো কিন্তু সবই -1 হিসেবেই থাকবে। তাহলে আমরা দেখলাম ক্যারোস অ্যাসিডে সালফার +6 অক্সিডেশন স্টেট শো করে, কিন্তু অক্সিজেন কিন্তু এখানে কখনো বা -2 কখনো বা -1 যখন পারক্সাইড লিঙ্কেজ হিসেবে থাকবে, যেমন এখানে পারক্সাইড লিঙ্কেজ হিসেবে আছে সেখানে -1 শো করবে, আর যেগুলো অক্সাইড হিসেবে থাকবে সেখানে -2 শো করবে। আরেকটি গঠন নিয়ে আমাদের ক্রোমিয়াম পেন্টা অক্সাইডের একটা গঠন নিয়ে যদি আমরা তার দেখি, তার ক্রোমিয়াম পেন্টা অক্সাইডে যদি অক্সিডেশন নাম্বার আমরা দেখি, তাকে বার করতে গেলে তার স্ট্রাকচার জানতে হবে। ক্রোমিয়াম পেন্টা অক্সাইডের স্ট্রাকচার হচ্ছে, এটাকে বাটারফ্লাই স্ট্রাকচার বলে, দেখতে এরকম হয়। এই হচ্ছে ক্রোমিয়াম পেন্টা অক্সাইডের স্ট্রাকচার। এখানে পরিষ্কার যে অক্সিজেন হচ্ছে এই ক্রোমিয়ামের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। তো এখানে ক্রোমিয়াম অক্সিজেন ডবল বন্ডের ক্ষেত্রে অক্সিজেন -2 ক্রোমিয়াম +2 স্টেটে আছে, কারণ এখানে আমরা আগেই শিখেছি কিভাবে -2 কিভাবে +2 আসলো। এবার ক্রোমিয়াম যে অক্সিজেনের সঙ্গে এদিকে বা এদিকে যুক্ত আছে এরা প্রত্যেকেই পারক্সাইড লিঙ্কেজের মাধ্যমেই যুক্ত আছে। তাহলে এখানে -1 এখানে +1, এখানে ক্রোমিয়াম অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ -1 এখানে +1, এখানেও তাই ক্রোমিয়াম অক্সিজেনের মধ্যে -1 এখানে +1 এখানে -1 এখানে +1। তাহলে ক্রোমিয়ামের টোটাল অক্সিডেশন নাম্বার কত হলো, 2 আর 3 4 5 6। তাহলে ক্রোমিয়াম এখানে আছে হচ্ছে +6 অক্সিডেশন স্টেটে। এখানে মাথায় রাখতে হবে যে এখানে 4টা কিন্তু অক্সিজেন অ্যাটম পাওয়া যাবে যারা পারক্সাইড লিঙ্কেজের মাধ্যমে যুক্ত আছে, এরা কিন্তু অক্সাইড হিসেবে যুক্ত নেই। যদি অক্সাইড হিসেবে থাকতো তাহলে সবই অক্সিডেশন নাম্বার -2 দিয়েই কন্ট্রিবিউটেড হতো, কিন্তু এখানে সেটা হচ্ছে না। সুতরাং আমরা এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বের করতে হলে আমাদের কিন্তু +6 বেরোবে এক্ষেত্রে ক্রোমিয়াম পেন্টা অক্সাইডের ক্ষেত্রে। এ তো গেল হচ্ছে সবই হচ্ছে তার স্ট্রাকচার দেখে বা তার অণুটির গঠন দেখে তার অক্সিডেশন নাম্বার বের করা। এখনো এরকম অসংখ্য অণু আছে যাদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার
বার করতে গেলে তাদের যদি স্ট্রাকচার না জানা থাকে তাহলে কিভাবে আমরা বের করব, তার ফর্মুলাকে বেস করে, ফর্মুলা দেখে কি করে অক্সিডেশন নাম্বার নির্ণয় করা হয় তার কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা এখন একে একে পড়ব। সেটা কি বলছে, ফর্মুলা থেকে অক্সিডেশন স্টেট নির্ণয় করার রুলস কি। ক্ষার ধাতুগুলো যেগুলো আছে অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে ক্ষার ধাতুগুলো আছে এদের প্রত্যেকের অক্সিডেশন নাম্বার কিন্তু ফিক্সড। এদের প্রত্যেকের অক্সিডেশন স্টেট কত, এরা প্রত্যেকেই +1 অক্সিডেশন স্টেট এটা থাকে, +1 অক্সিডেশন স্টেট। তার মানে ক্ষার ধাতুগুলি সবাই +1 অক্সিডেশন স্টেটেই থাকবে। ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলি যেগুলো আছে যেমন ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা যে আছে এরা প্রত্যেকেই কিন্তু +2 অক্সিডেশন স্টেটে থাকবে। এগুলোর মান কিন্তু ফিক্সড, এগুলো আমরা ব্যবহার করে অক্সিডেশন নাম্বার বের করব। আর কি, তৃতীয় পয়েন্টে আমাদের বলছে ফ্লোরিন ঘটিত যৌগে ফ্লোরিনের জারণ সংখ্যা -1 হবে, সর্বদা সর্বদা -1 হবে, কারণ ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু। ব্যতিক্রম কি F2-এর মধ্যে তো হবে না, F2 তে ফ্লোরিন তো 0 অক্সিডেশন স্টেটে থাকবে, কারণ এটা মুক্ত অবস্থা, ফ্লোরিন তো মুক্ত অবস্থায় 0 অক্সিডেশন স্টেটেই থাকে। আর কি, আর বলছি মুক্ত বা মৌলিক অবস্থায় জারণ সংখ্যা সবসময় 0 হবে, এটা আমরা আগেও দেখেছি। সেটা আবার এখানে বলা হলো যে সোডিয়াম বা জিঙ্ক বা কপার বা আয়রন, হাইড্রোজেন, নাইট্রোজেন, N2O2, P4, S8 প্রত্যেকেই মুক্ত অবস্থায় আছে, তো এদের জারণ সংখ্যা কিন্তু 0। আর কি বলছে, বলছে যৌগে বা মূলকে উপস্থিত পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি যৌগ বা মূলকে আধানের পরিমাণের সমান হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বলছে যৌগ বা মূলকে উপস্থিত পরমাণুগুলো যেগুলো থাকবে তাদের যে জারণ সংখ্যার যোগফল পাবো সেটা যৌগ বা মূলকের আধানের পরিমাণের সমান হবে। যৌগ বা মূলকের যেটা আধান হবে সেটার যোগফল যেটা হবে সেটা তার আধানের মানের সমান হবে। যেমন ধরো আমরা যদি বলি H2O একটা প্রশম অণু, অক্সিজেনের এখানে জারণ সংখ্যা বার করতে বলছে, অক্সিজেনেরটা আমরা X ধরে নিচ্ছি। তো হাইড্রোজেন সাধারণত +1 জারণ স্তরে থাকে, তো আমরা এখানে বলতে পারি যে +1 করে দুটো আছে, প্লাস অক্সিজেনের জন্য X। এখন এখানে কোনো আধান কি যুক্ত আছে, বলছে নেই, তার মানে এর আধান হচ্ছে 0, X0। এখান থেকে X কে যদি আমরা বার করি তাহলে আমরা X এর মান বার করতে পারছি হচ্ছে +2, সরি অক্সিজেনের তো -2, এটা এদিকে চলে গেলে -2, তাহলে অক্সিজেন এখানে -2 অক্সিডেশন স্টেটে থাকবে। একই রকম ভাবে যদি আমরা K2Cr2O7 এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বার করতে চাই তাহলে আমরা কি বলবো, পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু, সুতরাং এর জন্য +1 দুটো আছে তাই +2, প্লাস ক্রোমিয়ামকে আমরা X ধরে নিচ্ছি তাহলে 2X আমাদের এখানে আসলো। অক্সিজেন -2 করে সাধারণত অক্সাইড হিসেবে থাকে, তাহলে -14 = 7 × 14 0, কারণ এই অণুটার মধ্যে কোনো চার্জ নেই, সুতরাং -14, তাহলে এখানে কত আসলো, 2x -12 = 0 আসলো, তাহলে 2x = 12 আসলো। X এর মান কত দাঁড়ালো, +6, তাহলে ক্রোমিয়াম এখানে +6 অক্সিডেশন স্টেটে আছে, এটা আমাদের বেরিয়ে আসবে। তো হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে মূলত হাইড্রোজেন আমরা এখানে 2 রকমের জারণ সংখ্যা দেখি। বেশিরভাগ হাইড্রোজেনের ক্ষেত্রে +1 হচ্ছে তার জারণ সংখ্যা, -1 জারণ সংখ্যা হয় হচ্ছে শুধুমাত্র হাইড্রাইড, ধাতব যে হাইড্রাইডগুলি থাকে, হাইড্রাইড যৌগ, তাদের ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা -1 জারণ স্তর দেখে থাকি। হাইড্রাইড যৌগ যেমন ধরো NaH যদি আমরা দেখি তাহলে এখানে সোডিয়াম হচ্ছে +1 হবে, এটা আমরা আগেই দেখেছি, তাহলে হাইড্রোজেন হচ্ছে -1, কারণ এদের সমষ্টি হতে হবে কত, 0। তাহলে এটাকে যদি আমি এইভাবে ধরতে পারি, এটাকে যদি আমি X ধরি তাহলে আমাদের কি আসতেছে,
+1 প্লাস এক্স ইকুয়ালস টু 0, কারণ টোটালটার আধান 0, এক্স ইকুয়ালস টু -1। তাহলে এখানে হাইড্রাইড যোগে হাইড্রোজেন কিন্তু -1 আসলো। এবার আমরা দেখব অক্সাইড যোগে অক্সিজেনের জারণ সংখ্যা। অক্সিজেনের জারণ সংখ্যা অক্সাইড যোগে -2 হয়। পার অক্সাইড যোগে আমরা একটু আগে দেখলাম -1 হয়, আর সুপার অক্সাইড যোগে -1/2 হয়। এই তিনটা অক্সিডেশন স্টেট অক্সিজেনের মূলত দেখতে পাওয়া যায়, তার মধ্যে 99% কেসেই কিন্তু -2 থাকে। যেমন ধরো আমরা যদি দেখি অক্সাইড যৌগ, যেমন একটু আগে আমরা H2O দেখছিলাম, তেমনি আমরা যদি কার্বন ডাই অক্সাইডে দেখি, কার্বন ডাই অক্সাইড না, H2O যৌগের মধ্যে যদি আমরা দেখি, আমরা তাহলে অক্সিজেনকে আমরা কি ধরে নিচ্ছি x, তাহলে +2 + x = 0 দেখলাম, তাহলে x এর মান আসলো -2। তাহলে বেশিরভাগ অক্সাইড যুক্ত যৌগেই কিন্তু অক্সিজেন -2 হিসাবেই থাকে। যেমন ধরো CaO, ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম এখানে অক্সিজেনকে যদি আমরা ধরি x, ক্যালসিয়াম ক্ষারীয় মৃত্তিকা মৌল, সুতরাং +2, তাহলে +2 + x, এখানে টোটাল মৌলটার জারণ সংখ্যা কত, যৌগটার 0, সুতরাং x = -2। তো অক্সিজেন এখানে কিন্তু অক্সাইড যৌগ হিসেবে থাকলে -2 আকারেই থাকে। একই রকম ভাবে যদি আমরা পারক্সাইড যৌগের মধ্যে যাই, পারক্সাইড যৌগ একটু আগে আমরা দেখলাম, যেমন হাইড্রোজেন পারক্সাইড H2O2, এখানে যদি আমরা দেখি, তা হাইড্রোজেনের জন্য আমরা যদি অক্সিজেনে বার করব, তাহলে এটাকে আমরা x ধরছি, হাইড্রোজেন হচ্ছে +2 + 2x = 0, কারণ এটার মূল আধান হচ্ছে 0, যৌগ যেহেতু নিউট্রাল, সুতরাং 0। তাহলে আমরা এখানে কত পেলাম, যে 2x = -2, x = -1। তাহলে x এর মান এখানে আসলো হচ্ছে পারক্সাইড যৌগে, অক্সিজেন আসলো হচ্ছে -1 করে। সুপার অক্সাইড যৌগ, যেমন ধরো KO2, তো পটাশিয়াম এখানে +1 করে আছে, অক্সিজেনকে 2x আমরা ধরলাম 0, তাহলে 2x = -1, x = -1/2। তাহলে এখানে অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনও কিন্তু আসতে পারে -1, -1 যেমন পারক্সাইডে, এখানে -1/2 আসলো হচ্ছে সুপার অক্সাইডের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা। আমাদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা -2 ধরবো। কিছু কিছু স্পেশাল কেস থাকবে, যেমন পারক্সাইড, সুপার অক্সাইড বা ফ্লোরিনের সঙ্গে যুক্ত থাকলে, এর আগেও দেখছি অক্সিজেন +1 হিসাবে কাজ করবে। তো সেখানে স্পেশাল কেসের ক্ষেত্রে অক্সিজেন নাম্বার একটু চেঞ্জ হতে পারে অক্সিজেনের, কিন্তু মোরলেস অক্সিজেন থাকলে সেটাকে আমরা -2 হিসাবেই ধরে নিব। অক্সিজেন থাকলে এটা -2 অক্সাইড যৌগ হিসাবে আমরা কল্পনা করব। আমরা নেক্সট যে 8 নম্বর পয়েন্টে আসলাম। 8 নম্বর যে নিয়ম, সেটা কি বলছে, মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণীতে মৌলটা যে শ্রেণীতে যুক্ত আছে সেই শ্রেণীর সংখ্যার যাতে বেশি না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ যদি কোনো একটা পরমাণু, যেমন ধরো কার্বন পরমাণু, সেটা 14 নম্বর শ্রেণীর মধ্যে আছে, সেটাকে আমরা -10 করে 4 ধরে নিতে পারি, তাহলে কার্বনের অক্সিডেশন নাম্বার 4-এর বেশি হতে পারবে না, নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার +5-এর বেশি হতে পারবে না, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার আমরা +7-এর বেশি হতে পারবে না। তাহলে এগুলি হচ্ছে যেই শ্রেণীতে অবস্থিত আছে। এখন মডার্ন পিরিয়ডিক টেবিল অনুযায়ী সেই শ্রেণী সংখ্যা, তো পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে 13 থেকে 17, সেক্ষেত্রে 10 মাইনাস করে নিতে হবে। 13 যদি হয় তাহলে বোরনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার, কিন্তু আমরা বোরন যেহেতু 13 নম্বর গ্রুপে আছে, তাহলে 13 - 10 করে 3, অর্থাৎ 3-এর বেশি বোরনের অক্সিডেশন নাম্বার হতে পারবে না। আর কি বলছে, সাধারণত হ্যালোজেন পরমাণুগুলির জারণ সংখ্যা আমরা -1 ধরি, কিন্তু কোনো একটা যৌগের সাধারণ ক্যালকুলেশনের ক্ষেত্রে -1 ধরেই সেগুলো ক্যালকুলেশন করা হয়। যেমন ধরো যদি আমরা CCl4 অণুটার ক্ষেত্রে আমরা দেখি, তাহলে কিন্তু সেখানে ক্লোরিনকে আমরা -1 হিসেবেই কল্পনা করব। কিন্তু আমরা জানি যে ক্লোরিন এখানে ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে। ক্লোরিনের -1ও যেমন হয়, 0ও হয়, ক্লোরিন +1 হয়, +3 হয়, +5 হয়, +7 অবধি ক্লোরিন কিন্তু হতে পারে। তাহলে পি ব্লক এলিমেন্টস জেনারেলি শোজ
ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, যেমন নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার -3 থেকে +5 অবধি হতে পারে, কারণ নাইট্রোজেন 15 নম্বর শ্রেণীর মৌল, তাহলে 15 - 10 তার মানে হচ্ছে 5, তাহলে 5-এর বেশি কিন্তু হতে পারবে না নাইট্রোজেনের ক্ষেত্রে। তেমনিভাবে সালফার 16 নম্বর গ্রুপের মৌল, সালফার 6, 16 - 10 মানে 6 নম্বর প্লাস শ্রেণীর মৌল, সুতরাং 6 + 6 এর বেশি সালফার তার অক্সিডেশন নাম্বার শো করতে পারবে না। তাই সালফারকে এখানে -2 থেকে আমরা দেখি +6 অবধি সালফার কিন্তু তার অক্সিডেশন নাম্বার শো করে। আবার আমরা জানি যে সন্ধিগত মৌল যেগুলো আছে ডি ব্লক এলিমেন্টস আর অলসো শোজ ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, যেমন এফির ক্ষেত্রে আমরা অক্সিডেশন নাম্বার +1, +2, +3, +4, +5 ইভেন +6 অবধি দেখতে পারি লোহার ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার। তার মধ্যে মোস্ট কমন হচ্ছে ফেরাস +2 and +3, কিন্তু এছাড়াও +1 থেকে শুরু করে +6 অবধি তার কিন্তু অক্সিডেশন নাম্বার শো করতে পারে। তো লোহার ক্ষেত্রে এগুলো হচ্ছে সবই হচ্ছে নিয়ম, এই নিয়মগুলোকে মেনটেন করে আমরা কিন্তু এবার কিছু উদাহরণ করব যেগুলো দিয়ে আমরা বিভিন্ন অক্সিডেশন নাম্বার বের করব। যেমন ধরো যে H2SO4 সালফারের অক্সিডেশন স্টেট বার করতে বলছে, যেটা বার করতে বলবে সেটাকে আমরা X ধরে নিব, X। তাহলে এখানে হাইড্রোজেনের জন্য +1 করে 2, সালফারের জন্য X, অক্সিজেনের জন্য -2 করে 4টা। এর মধ্যে আধান কত আছে? 0, তাহলে 0। তাহলে এখানে কত আসলো? +2 + X -8 = 0। তাহলে X এর মান এখান থেকে কত আসলো? +6। তাহলে সালফুরিক অ্যাসিডে আমরা স্ট্রাকচার দেখেও দেখেছিলাম যে +6 ছিল তার অক্সিডেশন স্টেট, আমরা ফর্মুলা দিয়েও দেখলাম যে অক্সিডেশন স্টেট সালফুরিক অ্যাসিডের +6। H2S এর ক্ষেত্রে আমরা -2 দেখেছিলাম স্ট্রাকচার দিয়ে, আমরা এখানে ফর্মুলাকে বেস করেও যদি আমরা দেখি +2 + X = 0, X = -2, তাহলে অক্সিডেশন স্টেট সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে H2S এর ক্ষেত্রে সালফারের হচ্ছে -2, সেটাও কিন্তু আমরা দেখলাম। সালফারের ক্ষেত্রে -2। CCl4 অণুর মধ্যে যদি আমরা কার্বনের অক্সিডেশন স্টেট দেখি তাহলে X + -4 এক একটা ক্লোরিন, আচ্ছা এখানে যদি -1 × 4 করে দেই তাহলে এখানে আমরা বুঝবো, ভালো করে বুঝতে পারবো, -1 এক একটা ক্লোরিনের জন্য 4টা আছে তাই 4 দিয়ে গুণ, তাহলে 0 আসতেছে। তাহলে X এর মান এখানে কত আসলো? +4। তাহলে এখানে কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কার্বন কিন্তু +4 অক্সিডেশন স্টেটে আছে। CH4 এর মধ্যে যদি আমরা দেখি, আমরা যদি CH4 এর মধ্যে দেখি তাহলে কার্বনের জন্য X, হাইড্রোজেনের জন্য কত করে আমরা ধরছিলাম? +1 করে হাইড্রোজেন থাকবে। খালি ধাতব হাইড্রাইড যদি হয় তাহলে -1, তাহলে এখানে +4 = 0, তাহলে X এর মান এখানে আসলো -4, তাহলে কার্বন এখানে -4 অক্সিডেশন স্টেটে আছে। এটা আমরা স্ট্রাকচারালিও যদি দেখি সেক্ষেত্রেও -4 আমরা দেখতে পাবো। আমরা যদি ফর্মুলা ওয়াইজ দেখি সেখানেও আমরা -4ই দেখতে পেলাম। আমরা SO2 মধ্যে যদি সালফারকে X ধরে নিই, সালফারের অক্সিডেশন নাম্বার বার করি, অক্সিজেন অক্সাইড হিসেবে -2, এরকম কটা আছে? 2টো, মোট আধান কত? 0। তাহলে মানে আমরা এখানে পেলাম কত? অক্সিজেনকে -4, এদিকে চলে গেল, চলে গেলে তাহলে আসলো হচ্ছে +4, তাহলে সালফার ডাইঅক্সাইডে অক্সিজেন +4 অক্সিডেশন স্টেটে আছে। নাইট্রেট আয়নের মধ্যে নাইট্রোজেনকে যদি আমরা X ধরি, অক্সিজেনকে আমরা যদি আমরা ধরি -2 করে, কটা আছে? 3টে আছে। এর আধান কত? এর আধান হচ্ছে -1, তাহলে X -6 = -1, তাহলে X এর মান কত আসবে? +5, তাহলে অক্সিডেশন নাম্বার নাইট্রেট আয়নে নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু +5। এইভাবে আমাদেরকে আধান দিয়েও কিন্তু আমরা বের করতে পারলাম। ClO4, এখানে ক্লোরিনকে যদি আমরা X ধরি, অক্সিজেনকে আমরা কত ধরবো? -2 করে জেনারেলি আমরা অক্সাইড হিসেবে ধরবো, কটা আছে? 4টা। এটার আধান কত আছে? বলছে -1 আছে, তাহলে -1, তাহলে X -8 = -1, তাহলে X এর মান কত এলো? X এর মান আসলো হচ্ছে +7। তাহলে ক্লোরিন +7 হাইয়েস্ট দেখাতে পারে, কিন্তু ক্লোরিন এখানে +7ই দেখাচ্ছে। এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। এরকম ভাবেই KMnO4 আমরা স্ট্রাকচার দিয়ে দেখেছিলাম যে Mn এর জারণ সংখ্যা কত এসেছিল,
স্ট্রাকচার দিয়ে দেখেছিলাম, এখন আমরা ফর্মুলা দিয়ে দেখব। পটাশিয়াম যেহেতু ক্ষারীয় মৌল +1 প্লাস এক্স, অক্সিজেন -2 করে 4টা, সুতরাং 0, এটা 0 আসলো। তাহলে এক্স এর মান এক্স +1 প্লাস এক্স 1 প্লাস এক্স -8 = 0, তাহলে এক্স এর মান আসলো +7। তাহলে এখানে Mn কিন্তু +7 অক্সিডেশন স্টেটে কিন্তু আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। +7 অক্সিডেশন স্টেটে KMnO4 আমরা স্ট্রাকচারেও দেখেছিলাম KMnO4 এর মধ্যে অক্সিডেশন স্টেট কিন্তু +7ই ছিল। আমরা কিছু অক্সিডেশন স্টেট দেখব, যেমন ধরো এফির ক্ষেত্রে FeOর মধ্যে যদি আমরা দেখি, FeOর মধ্যে যদি আমরা দেখি তাহলে কীরকম দেখব। সাধারণভাবে আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে -2, এটা তাহলে +2 আকারে আছে, তাহলে Fe এখানে +2 স্টেটেই আছে অক্সিডেশন স্টেট। Fe2O3 ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে 2x -6 3 × 6 = 0, তাহলে 2x +6 x +3, তার মানে এখানে Fe +3 অক্সিডেশন স্টেটে আছে। কিন্তু Fe3O4 এর ক্ষেত্রে যদি আমরা এরকমভাবেই কল্পনাটা করি তাহলে এখানে কত আসছে, এখানে আসছে হচ্ছে 3x, এফিরটা বার করবো জন্য x ধরে নিলাম, 3x -2 করে 4টা, আমি আবার ভেঙে লিখলাম 4টা, তাহলে এখানে আসলো 3x -8 = 0, তাহলে x এর মান কত আসলো 8/3। তাহলে কোনো 8/3 কি কোনো জারণ সংখ্যা এইভাবে আসতে পারে? দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 3টা Fe আছে, নিচেও 3 আছে, সুতরাং এটা অ্যাভারেজ অক্সিডেশন স্টেট, এটা অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেট নয়। তাহলে Fe3O4 কে আমরা কিভাবে ভাবতে পারি? Fe3O4 কে আমরা এভাবে ভাবতে পারি, FeO × Fe2O3, এভাবে আমরা Fe3O4 কে কল্পনা করে নিব। এটা একটা মিশ্র অক্সাইড FeO এবং Fe2O3, ঠিক আছে। তাহলে এখানে Feর জন্য আসলো আমরা একটু আগেই বার করলাম +2, Fe3O4 এর ক্ষেত্রে আমরা একটু আগেই বার করলাম কত +3, তার মানে এই যৌগটায় Fe3O4 এর মধ্যে অক্সিডেশন স্টেট কত যদি কোনো অপশনে দেওয়া থাকে তাহলে আমরা বলতে হবে +2 and +3, এই অপশনটা কিন্তু কারেক্ট হবে, এই অপশন কারেক্ট হবে। কেউ যদি 8/3 অপশনে থাকে এটা যদি লিখে আসে তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, কারণ এটা মিশ্র অক্সাইড হিসাবে এখানে থাকবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি এই সালফারের ক্ষেত্রে অক্সিডেশন স্টেটটাকে বার করি, আমরা এর আগেও দেখছিলাম যে এই ধরনের অক্সাইডের ক্ষেত্রে আমরা অক্সিডেশন স্টেট বার করতে গিয়ে যে H2S4O6 এর ক্ষেত্রে যখন অক্সিডেশন স্টেট আমরা বার করছিলাম স্ট্রাকচার দিয়ে, তখন এর ক্ষেত্রে আমাদের অক্সিডেশন স্টেট কত এসেছিল মনে পড়ে? সেটা এসেছিল হচ্ছে 0.5, কিন্তু আমরা যদি ফর্মুলা দিয়ে বার করি তাহলে কত আসবে? তাহলে আমরা আসবে 2 + 4x -12 = 0, তাহলে 4x = 10, x = 10/4, ঠিক আছে। তো 12 থেকে 2 গেল 10, 4x = 10, x = 10/4 মানে 5/2, তার মানে এদের এভারেজ অক্সিডেশন স্টেট কত আসছিল 5/2। আমরা দেখেই বুঝতে পারছি যে এই মানটা অ্যাকচুয়াল মানের মতন আসছে না, এই মানটা অ্যাভারেজ মান হিসাবেই আসছে। তাহলে 5/2 যেটা আসবে সেটা কিন্তু অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেট নয়, এটা অ্যাভারেজ অক্সিডেশন স্টেট। তাহলে এর অ্যাকচুয়াল স্টেট কত তার জন্য তোমাকে কি জানতে হবে? আমরা আগেই বলেছি অ্যাকচুয়ালি জানতে গেলে আমাদেরকে স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার কীরকম? এটা স্ট্রাকচার OH S ডবল বন্ড O ডবল বন্ড O S S S ডবল বন্ড O ডবল বন্ড O OH, এই হচ্ছে স্ট্রাকচার। এর আগেও আমরা দেখেছি। তাহলে এই স্ট্রাকচার থেকে এই সালফারের জন্য কত আসবে? এই সালফারের জন্য আসবে হচ্ছে 5, 2, 2, 4, একে 5, তাহলে এর জন্য +5,
এর জন্য 0, এর জন্য 0, এর জন্য +5। তাহলে এদের অক্সিডেশন স্টেট কি যদি বলে, এখানে সালফারের ক্ষেত্রে যদি বার করতে দেয়, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই বলতে হবে 0 and 5 হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, হচ্ছে 0/5, 0 এবং 5, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। কিন্তু আমাদের এখান থেকে যদি ফর্মুলা দিয়ে আমাদের বের করতে হতো, তাহলে কিন্তু আমাদের এটা ভুল হয়ে যেত। একই রকমভাবে PB3 ও 4 অসংখ্য উদাহরণ আছে এরকম অক্সিডেশন নাম্বার নিয়ে। আমরা কিছু কিছু তো করেই ফেললাম, যেগুলো সাধারণত পরীক্ষায় আসে। আমরা PB3 ও 4 এর কথা যদি ভাবি, পিবিকে যদি আমি x ধরি তাহলে 3x, অক্সিজেনকে -2 করে যদি ধরি 4 দুগুণ 8, তাহলে এখানে গেল 0, কারণ এটার আধান 0। তাহলে 3x is equals to 8, x equals to 8/3। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এই মানটা একটা অ্যাকচুয়াল মান নয় অক্সিডেশন নাম্বারের, একটা এভারেজ নাম্বার। তাহলে PB3O4 কে আমরা PbO PB2O3 হিসাবে আমরা ভেবে নিতে পারি। সেক্ষেত্রে PbOর ক্ষেত্রে কত আসবে? PbOর ক্ষেত্রে আসবে +2, PB2O3 ক্ষেত্রে আসবে হচ্ছে +3। দিস ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। +2 and +3 is the oxidation state বা oxidation number of Pb in PB3O4। কেউ যদি 8/3 অপশনে কেউ লিখে আসে, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। এরকমই ক্লোরিন ইন যদি আমরা CaOCl ব্লিচিং পাউডারের মধ্যে আমরা দেখি, তাহলেও কিন্তু ক্লোরিনের অক্সিডেশন স্টেট আমাদের যদি না সঠিকভাবে লিখি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। Ca+2 এটাকে ভেঙে নিতে হবে, OCl প্লাস OCl মাইনাস প্লাস Cl মাইনাস। তাহলে এই Cl মাইনাসটার জন্য অক্সিডেশন স্টেট তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এটার জন্য হচ্ছে -1 হচ্ছে অক্সিডেশন স্টেট। এবার OCl মাইনাস এর জন্য অক্সিডেশন স্টেট বার করতে গেলে আমরা x ধরে নিই ক্লোরিনকে, তাহলে -2 প্লাস x ইজ ইকুয়ালস টু -1, তাহলে x এর মান আসলো হচ্ছে +1। তাহলে এক্ষেত্রে ক্লোরিনের মান অক্সিডেশন স্টেট OCl মাইনাসের ক্ষেত্রে কত আসতেছে? +1। তাহলে ক্লোরিনের এখানে দুটো অক্সিডেশন স্টেট পাওয়া গেল, একটা হচ্ছে অবশ্যই +1 আর একটা হচ্ছে -1। এইভাবে আমাদেরকে ক্লোরিনের অক্সিডেশন স্টেট CaOCl এর মধ্যে আমরা দেখলাম। তাহলে আজকে আমরা অক্সিডেশন স্টেট নিয়ে অনেক এক্সাম্পল আমরা দেখলাম, যেগুলো কিভাবে বার করতে হয়। কিন্তু সবার প্রথমেই যেটা আমরা বলেছি যে অক্সিডেশন স্টেটকে সঠিকভাবে বুঝতে গেলে তাদের স্ট্রাকচারাল দিকটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। স্ট্রাকচার ভালো করে বুঝতে হবে, স্ট্রাকচার দেখেই কিন্তু অক্সিডেশন স্টেটগুলোর মান আমাদেরকে বার করলে তাহলেই সঠিক মান পাওয়া যাবে। ফর্মুলা বেস করে অক্সিডেশন নাম্বার বার করলে আমাদের ভুল হয়ে যেতে পারে। তো আজকে অক্সিডেশন স্টেট এতটুকুই থাকবে। আমরা এর পরের দিন অন্য বিষয়ে আলোচনা করব, এই চ্যাপ্টারের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এই রেডক্স রিয়াকশন এবং অক্সিডেশন স্টেট কীভাবে বার করতে হয় সেগুলো নিয়ে ভালো করে বাড়িতে পড়বে। আজকের মতন এতটুকুই থাকবে। থ্যাংক ইউ।